হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কাল্পাক ইন্টার স্পিরিচুয়াল ডিসকাশনস। আজকে যখন আমি এই ভিডিওটা ফিল্ম করছি তখন ক্রিসমাস 25th ডিসেম্বর। তো বেসিকলি এটা তো টাইমলেস, এটা আপনারা যে কোনো সময় শুনতে পারেন, কিন্তু এটা হচ্ছে আমার গিফট আপনাদের জন্য, ইউনিভার্সের গিফট আপনাদের জন্য। কারণ এই টপিকটা নিয়ে আমি অনেক দিন ধরে কথা বলতে চেয়েছিলাম। আজকেই সেই সামহাউ সব কিছু অ্যালাইন করছে যেদিনকে আমি এই টপিকটা নিয়ে কথা বলছি। আমার মনে হয় আমি কোনো কিছুকেই মানে ফোর্স করার চেষ্টা করি না। যখন যেটা হয় সেটা নিজের মতন করে হয়, আমিও অ্যালাইনড হয়ে যাই সেটা করার জন্য। তো আমার মনে হয় সব কিছুর একটা ন্যাচারাল রিদম রয়েছে, যেটার এগেনস্টে গিয়ে কোনো লাভ নেই। সেটার রেজিস্ট করাও আপনার সামর্থ্য কম। তো সেটার সাথে যাওয়াটাই উইজডম। সেই ন্যাচারাল রিদমটা এরকমভাবে আমাদেরকে অ্যালাইন করেছে যেদিনকে এই ক্রিসমাসে, যেখানে সবাইকে একটা সিক্রেট স্যান্টা হওয়ার ব্যাপার রয়েছে, আমরা গিফট এক্সচেঞ্জ করি, তখনই আমি এই টপিকটা আপনাদেরকে দিতে পারছি। মানে এই কোয়েশ্চেনের আনসারটা, এই যে কোয়েশ্চেনটা রয়েছে সেইটা প্লাস এটার আনসারও আমার স্পিরিট গাইডের আমাকে দেওয়া একটা বড় গিফট। কারণ এইটা একটা লাইট হাউস মতন কাজ করেছে, মানে একটা গাইডিং লাইটের মতন কাজ করেছে আমার জন্য এই পুরো জার্নিতে। আর এটা সাংঘাতিক রকমের পাওয়ারফুল যদি এটা রিয়ালাইজেশন ডিপলি কারোর হয়। ওকে, তো সেই দিক থেকে দেখতে গেলে আমি বললাম যে এটা কেন একটা গিফট, এই আনসারটা, আর কেন এই রিডিংটা আজকেই আসতে হলো সেটার মেবি কোনো কারণ রয়েছে। আর বাস দেরি না করে আমরা টপিকটাকে ডিকনস্ট্রাক্ট করতে স্টার্ট করব। আমার মনে হয় এটা আপনাদের অনেকের জন্য গিফট হবে। ওকে, তো আজকের যে টপিকটা আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে যে সিক্রেট টু টুইন ফ্লেম ইউনিয়ন কী। ফার্স্ট অফ অল আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ইউনিয়ন, এই হারমোনিয়াস ইউনিয়ন বা টুইন ফ্লেম ইউনিয়ন, এই ব্যাপারটা কীরকম। ইউনিয়ন মানেই যে ফিজিক্যালি আপনাদের দুজনকে একসাথে আনা হচ্ছে সেইটা নয়। ফিজিক্যাল ইউনিয়ন হারমোনিয়াস ইউনিয়ন বা ইনার ইউনিয়নের রেজাল্ট। ইনার ইউনিয়ন হচ্ছে বা হারমোনিয়াস ইউনিয়ন হচ্ছে যখন আপনাদের ভেতরের ইনার ম্যাসকুলিন আর ইনার ফেমিনিন অ্যালাইন করছে, যেইটা আপনাদের ইনার ম্যাসকুলিন আর ইনার ফেমিনিন, রাইট, যেটা আপনাদের ওপর দেখে মানে যখন আন্ডারস্ট্যান্ডিং নেই ম্যাসকুলিন এনার্জি আর ফেমিনিন এনার্জির ব্যাপারে, ওপর দেখে অনেককে মনে হতে পারে আরে ওরা অনেক ব্যালেন্সড, আবার কাউকে মনে হতে পারে ও ওরা একদমই ব্যালেন্সড নয়। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা ফল্টি হতে পারে। এটা ডিপেন্ড করছে আপনাদের ম্যাসকুলিন আর ফেমিনিন এনার্জির আন্ডারস্ট্যান্ডিং কতটা ডেপথে পৌঁছেছে। যখন এটা খুব ডেপথে পৌঁছাবে তখন বুঝবেন যে এটা অনেকটা চেসের রেটিংয়ের মতন। যদি আপনারা কোনো দিনও চেসের ব্যাপারে জেনে থাকেন, চেসে 2000 করাটা বেশ মানে টাফ হলেও অনেকে করতে পারে, কিন্তু 2000 থেকে 2000 একটা বেশ বড় নাম্বার, রাইট, কিন্তু 2000 তাও অনেকে করতে পারে। 2000 থেকে এই যে 2500 যেখানে আই গেস গ্র্যান্ড মাস্টার হয়, সেইটা করাটা খুব ডিফিকাল্ট। মানে ভাবুন 2000 অবধি কত লোকে পৌঁছে যায়, কিন্তু এই যে 500 পয়েন্ট 2000-এর পরে সেটা করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, সেটা কিন্তু সবাই করতে পারে না। তো এই 500 পয়েন্টটা যেখানে 2000 অনেকে করে ফেলছে কিন্তু 500 করতে পারছে না, তখনই বুঝবেন যে লেভেল অফ ডিফিকাল্টি কতটা বেড়ে যায়। এই 500 মানে 2000 যেই আপনি ক্রস করেছেন তখন লেভেল অফ ডিফিকাল্টি কতটা বেড়ে যাচ্ছে। যেরকম আমি বলছি আপনাদেরকে যে মাস্টার্স অনেকেই করতে পারে যারা পড়াশোনা করবে, বা ধরুন মাধ্যমিক অনেক বেশি নাম্বার দিতে পারে লোকে, তার থেকে কম লোকে উচ্চ মাধ্যমিক দেবে। মাধ্যমিক ক্রস করে অনেকে অনেক সিচুয়েশনের কারণে উচ্চ মাধ্যমিক দিতে পারছে না, মানে ক্লাস 10 পাস করার পরে ক্লাস 12 হয়তো অনেকে করতে পারছে না। ক্লাস 12, যদিও আমার মনে হয় ক্লাস 12টা ইজি, কারণ আপনার যেই সাবজেক্টসগুলো পছন্দ হয় সেগুলো আপনি সিলেক্ট করে নিয়েছেন অলরেডি। সরি ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য। তো আমি যেটা বলছিলাম, তো ক্লাস 10 যারা পাস করবে তার থেকে কম লোকে 12 পাস করবে, যদিও আমার মনে হয় 12টা ইজিয়ার, কারণ আপনার যে সাবজেক্টগুলো পছন্দের সেগুলো আপনি ক্লাস 12-এ সিলেক্ট করে নিয়েছেন। তো যাই হোক, ক্লাস 12-এর পরে আরও কম লোকে কলেজ এডুকেশনের জন্য যায়, যদিও বা কলেজ এডুকেশনের জন্য যাওয়া খুব বড় বিষয় নয়, অনেকেই যায়,
কিন্তু তার থেকে কলেজ পাস করতেও অনেকের ডিফিকাল্টি হতে পারে, সার্কামস্টান্সেস, নিজের সাবজেক্টটা কীরকম লাগছে না লাগছে সেই সবের ওপর ডিপেন্ড করবে। তার থেকে কম লোকে মাস্টার্সের জন্য যায়, কিন্তু আমরা তাও বলবো মাস্টার্সের জন্য যাওয়াটা বিশাল কিছু এমন ডিফিকাল্ট ব্যাপার নয়, কিন্তু স্টিল অনেকের জন্য এটা ডিফিকাল্ট লাগতে পারে, কারণ লেভেল অফ স্টাডিটা কিন্তু একটুখানি হলেও বেড়ে যাচ্ছে। ওকে, মানে যেই লেভেল অফ ডিফিকাল্টিটা বেড়ে যাচ্ছে বা যেই ধরনের এফার্ট আপনাকে দিতে হবে সেটা একটু বেড়ে যাচ্ছে। কিন্তু মাস্টার্সের থেকেও ডিফিকাল্ট হচ্ছে এমফিল, পিএইচডি। তাও বলবো যে এমফিল পিএইচডিও লোকে করে নিতে পারে, কিন্তু অনেক সংখ্যা কমে যাবে। যারা এই লেভেল অবধি যেতে পারছে তাদের সংখ্যা এমনিই কমে আসবে। এবার এই পিএইচডি করার পরে এক্সেলেন্স পাবে যেই কজন, সেটার সংখ্যা আরও কমে আসবে। কিন্তু তাও মাস্টার্স অবধি লোকে যেতে পারে, মাস্টার্সের পরে পিএইচডি অবধি যাওয়া, এমফিল পিএইচডি অবধি যাওয়া খুব ডিফিকাল্ট। এবার মাস্টার্স অবধি যখন কেউ যেতে পারে, ভাবুন কত বছরের এডুকেশন তাদের রয়েছে। প্রথমে তারা 10 বছর এডুকেশন পেয়েছে, তার আগে হয়তো 2 বছরের প্রেপ স্কুল করেছে, তারপরে আরও 2 বছরের এডুকেশন পেয়ে তারা ক্লাস 12-এ ক্লাস 12 ক্রস করছে, তো 12 বছরের এডুকেশন, প্লাস যখন কলেজে আসছে +3, 15 বছরের এডুকেশন, তারপরে +2 মাস্টার্সে আরও 2 বছরের এডুকেশন। তার মানে টোটাল যদি করা হয় তাহলে তাদের 12, 15, 17 ইয়ার্স অফ এডুকেশন আমি বলবো ইজি, কিন্তু স্টিল পিএইচডিতে আরও হয়তো 5 বছর দিতে হবে, সেইটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। মানে 17 বছর দেওয়া ইজি, কিন্তু 5 বছর দেওয়া ডিফিকাল্ট, 5 বছর দিয়ে এক্সেল করা ডিফিকাল্ট। সেরকমই ম্যাসকুলিন আর ফেমিনিনের যখন ব্যালেন্সটা হচ্ছে, প্রথমের দিকে ব্যালেন্সিং ইজি হয়ে যায়, যত বেশি ইন্টিগ্রেটেড হবে এনার্জিটা তত ধাপগুলো অত কঠিন হয়ে যাবে। আপনারা দেখে ভাববেন ওরা তো এইখানে রয়েছে, ওরা তো নিশ্চয়ই হাইলি ব্যালেন্সড অ্যান্ড এভরিথিং। হাইলি ব্যালেন্সড হওয়ার জন্য যে জিনিসগুলো করতে হয়, প্লাস হাই ব্যালেন্স যখন চলে আসে, অনেকে সোসাইটি থেকেও সোসাইটির সাথে অতটা ইনভলভড হয় না। যদি তার কোনো সোল পারপাস থেকে থাকে তখনই সোসাইটির সাথে ইন্টারাক্ট করবে, নইলে নিজেকে রিমুভ করতে স্টার্ট করে। ওকে, তো এটা অনেক কিছুর ওপরে ডিপেন্ড করে। যদি কোনো পারপাস থাকে তখনই তারা এসে মানে সোসাইটির সাথে ইন্টারাক্ট করে সোসাইটিকে নয় কিছু শেখানোর চেষ্টা করবে, না কিছু বলার চেষ্টা করবে, কারণ তাদেরকে বলা হবে যে যাও, এটা তোমার কাজ, গিয়ে করো। নইলে কিন্তু তারা আস্তে আস্তে নিজেদেরকে রিমুভ করবে, তাদের কার্মিক লোডও কমে আসে, তারা শুধু সোল পারপাসের জন্য এখানে রয়েছে, যেটুকু করার সেটুকু করে দিয়ে বেরিয়ে যাবে। এরকম তো ইন্টিগ্রেশন যত হাই লেভেলের হবে তত বেশি ডিফিকাল্ট, আর তাদের পার্সোনাল অ্যাসেনশনের গোলসগুলো বেশি ইম্পর্টেন্ট হবে লোকের থেকে, ভ্যালিডেশন পাওয়ার থেকে, বা লোকে কি বললো, লোকে তাদেরকে দারুণভাবে দেখলো কিনা, লোকে তাদের কে হাইলি ব্যালেন্সড বললো কিনা, বা লোকে তাদেরকে মনে রাখবে কিনা, লোকের কাছে তাদের লেগেসি কী হবে, এইগুলো কিন্তু তখন ইম্পর্টেন্ট হয় না। যার জন্য সোসাইটিতে তাদের যে নাম বা খ্যাতি বা যশ, সেগুলো কিন্তু তাদের কাছে ইম্পর্টেন্ট নয়, তখন তাদের কাছে শুধু তাদের কাজটা ইম্পর্টেন্ট। কারণ এই সোসাইটিতে ভ্যালিডেশন পাওয়া, রেকগনিশন পাওয়া, এই সব জিনিসগুলো যে আমাকে কাউকে একটা কিছু প্রুভ করতে হবে, আমাকে এটা দেখাতে হবে, আমাকে এটা পেতেই হবে, এই জিনিসগুলো অলরেডি তারা ক্রস করে গেছে। তখন যদি তারা কোনো কিছু করে, শুধুমাত্র সেটা তাদেরকে বলা হচ্ছে যে তোমার কাজ, তবেই করবে। তো এই কারণে ইনার ম্যাসকুলিন ইনার ফেমিনিনের ব্যালেন্সটা কীভাবে মানে ইন্টিগ্রেশন মানে ব্যালেন্সে এসে এই এনার্জিগুলো বডির মধ্যে ইন্টিগ্রেটেড হয়ে পার্সনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটার আন্ডারস্ট্যান্ডিং সবার জন্য কিন্তু ক্লিয়ার হবে না। এটা আপনারা তখনই বুঝতে পারবেন যখন আপনারা কনসিয়াসনেসের ওই স্তরে পৌঁছাচ্ছেন, বা যখন আপনারা ভালো পারফর্ম করছেন, কিছু স্টেজেস তো ক্রস করে এসছেন। এটা আমি কী করে বলতে পারি, ধরুন আপনারা একটা সাবজেক্টে জিওগ্রাফিতে খুব ভালো নাম্বার পেলেন, আর সেটা পেলেন সত্যি ভালোভাবে পড়েছেন বলে, সত্যি ভালো পড়াশুনো করেছেন বলে নম্বরটা পেলেন। তখন কিন্তু আপনাদেরকে এসে যদি কেউ কোনো কিছু একটা ডিসকাস করে যে এই জানিস জিওগ্রাফির এই চ্যাপ্টার নাম্বার 21-এ এই ডিফিকাল্টিটা ছিল, আমি ওটা বুঝতে পারিনি, তোর কীরকম লেগেছে, তুই চ্যাপ্টার 21টাকে পড়ে কি বুঝতে পেরেছিলিস? তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি চ্যাপ্টার 21-এর ব্যাপারে ও কী বলছে, কারণ আপনারা পড়েছেন। কেন ওর ডিফিকাল্ট মনে হয়েছে, যদি ওর ডিফিকাল্ট এটা মনে হয়ে থাকে, তাহলে ওর অন্য কী প্র্যাকটিসেস করলে পরে এটা ইজি মনে হবে। প্লাস তার একটা মানে আন্ডারস্ট্যান্ডিং আপনার এভাবে হবে যে ওর চ্যাপ্টার 21 ডিফিকাল্ট লাগছে, তাহলে তো চ্যাপ্টার 23 ওর আরও ডিফিকাল্ট লাগবে, কারণ 23-তে তো এটা আরও ডেপথে যায়। তো এই সব আন্ডারস্ট্যান্ডিং আপনার এই কারণেই হচ্ছে কারণ আপনি জিওগ্রাফিটা ভালো করে পড়ে নম্বরটা পেয়েছেন। যদি আপনি না পড়তেন, যদি এরকম হতো যে আপনি জিওগ্রাফি পড়েননি, আপনার নাম্বারও খারাপ আসছে, কি যাই হোক, আপনি চিটিং করেছেন,
যাই করে থাকেন না কেন, যেখানে আপনার জিওগ্রাফির আন্ডারস্ট্যান্ডিংটা নেই বা আপনি মুখস্থ করে পরীক্ষা দিয়েছেন এখন সব ভুলে গেছেন, যাই হোক, আপনার যদি পড়াটা ভালো না হয়ে থাকে আপনাকে কিন্তু এসে কেউ বলবে, বা আপনি পড়েনই নি, ভাবুন আপনি পড়েনই নি, আপনি সেই ক্লাসে পড়েন, সে কেউ আপনাকে আর জিজ্ঞেস করছে যে কী রে জিওগ্রাফির তুই চ্যাপ্টার 21 পড়েছিস অ্যান্ড এভরিথিং, আপনি বুঝতেই পারছেন না চ্যাপ্টার 21 কী লেখা আছে, কারণ আপনি তো পড়েনই নি। তো সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না যে পড়ছে, যে বলছে 21-এ আমার অসুবিধা হচ্ছে, সে কী বলছে। কিন্তু যদি আপনি ঠিক করে পড়ে থাকেন আপনার একটা আইডিয়া থাকবে, আর আপনি গাইডও করে দিতে পারবেন যে তুই 21টাকে তোর ডিফিকাল্ট লাগছে, ঠিক আছে। আর যদি আপনি ভালো বই থেকে পড়ে থাকেন, আপনার মনে হবে যে এই বইটা থেকে তো আমি মানে এই বইটা থেকেও ডিফিকাল্টি হচ্ছে, বা এই বইটা থেকে আমি এই নলেজটা পেলাম, আরেকটা বই ঘেটে দেখি ওর মধ্যে কী আছে। তো আপনার আন্ডারস্ট্যান্ডিং যত ডেপথে যাবে, যত ডেন্স, যত রিচ হবে, তত আপনার কাছে মানে এই নলেজটা অ্যাক্সেস করার ডিফারেন্ট সোর্সেসও অ্যাভেলেবল থাকবে। তো তখন আপনি বলতে পারেন তুই এই বইটা থেকে পড়ছিস, এই রাইটারের বই থেকে পড়ছিস বলে তোর এত অসুবিধা হচ্ছে, তুই ওই রাইটারের বইটা দেখ, আমি ওটা পড়েছি, ঠিক আছে, কারণ আপনি এত ভালো করে পড়েছেন জিওগ্রাফিটা, আপনি গুলে খেয়েছেন, তো এর জন্য আপনি বলে দিতে পারছেন তোর এখানে খারাপ বা এখানটা প্রবলেম হচ্ছে, তো এই রাইটারের বই থেকে দেখ, ওখানে খুব ইজি করে লেখা রয়েছে। তো এই জিনিসগুলো সম্ভবই হচ্ছে কারণ আপনার প্রিপারেশন, আপনার আন্ডারস্ট্যান্ডিং এখানে ভালো। তো এই জায়গায় যে কার আন্ডারস্ট্যান্ডিং ভালো, কার আন্ডারস্ট্যান্ডিং খারাপ, কে কোন জায়গাটা মানে খারাপ বলে, মানে কার আন্ডারস্ট্যান্ডিং উইক, কে ওই জায়গাটা ধরতে পারছে না, এটা তখনই সম্ভব হয় যখন আপনারা এই ব্যাপারটা দিয়ে যাচ্ছেন, বা যে এগিয়েছে সেই এটা বুঝতে পারবে পেছনের দিকে তাকিয়ে। যেরকম আমি বলছি, ধরুন একটা ইউনিভার্সিটি যেখানে ঢোকা খুবই মুশকিল, আইআইটি ধরে নিন, বা যে কোনো একটা ইউনিভার্সিটি যেখানে এন্ট্রেন্স খুব কঠিন, যে বাইরে থেকে দেখবে সে আইআইটির প্রত্যেকটা স্টুডেন্টকে দেখি বলে ও আইআইটিতে পড়ে তার মানে ইন্টেলিজেন্ট, ও এদের সাথে তো কথাই বলা যাবে না, এরা আইআইটির প্রত্যেকটা স্টুডেন্টকেই এরকম ভাববে। কিন্তু যারা অ্যাকচুয়ালি ক্লাস করে তারা জানে ক্লাসের কোন স্টুডেন্টটা কীরকম, তারা জানে যে কোন স্টুডেন্টটাকে আপনি জিজ্ঞেস করলে উত্তর ঠিকঠাক পাবেন, আর কোন স্টুডেন্টটাকে জিজ্ঞেস করলে আপনি ঠিকঠাক উত্তর পাবেনই না। ওকে, জাস্ট সবাই একসাথে এক জায়গায় রয়েছে বলে এই না যে সবার আন্ডারস্ট্যান্ডিং সেম। ওকে, আবার এটা ডাক্তারের ক্ষেত্রেও হতে পারে, যারা পড়ছে তারা জানে যে মানে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে বন্ধুদের মধ্যে যে ক্লাসে কাকে জিজ্ঞেস করলে আমি হেল্পটা পেতে পারি, বা কে আমাকে এই জিনিসটা হেল্প করতে পারে, কারণ তাদের আন্ডারস্ট্যান্ডিংটা ওরকম। তো এইখানটাই আপনাদের এক্সপিরিয়েন্স ম্যাটার করবে, প্লাস ইউনিভার্স, যেখানে আপনি ইউনিভার্সের কাছ থেকে গাইডেন্স চাইছেন যে আমাকে হেল্প করো, আমাকে এই জায়গাটা প্লিজ বুঝতে হেল্প করো। ইউনিভার্স এখানে যেহেতু এটা স্পিরিচুয়াল, এটা কোনো লাইক এমন কোনো সাবজেক্ট না জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ইকোনমিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটা না, এটা যেহেতু স্পিরিচুয়ালিটি, হেল্প আপনার কাছে স্পিরিটের থেকেই আসবে, আর স্পিরিট ইন্ডিকেট করবে, আপনাদেরকে মিলিয়ে দেবে বা বলবে যে এদিকে যাও, এই জিনিসটা বলবে। সো ইনার ম্যাসকুলিন ইনার ফেমিনিনের যে ব্যালেন্স, সেটাতে আমরা জানি যে অল্প একটুখানি ইন্টিগ্রেশন প্রথমের দিকে ঠিক আছে হয়ে যায়, তারপরের ইন্টিগ্রেশনগুলো, আর আপনাদের মনে হতে পারে এইখানে ইন্টিগ্রেশনের প্রুফ অন্যরকম, মানে আপনার অনেক স্টুডেন্টকে দেখে এরকম মনে হবে যে ও চাকরি পেয়ে গেছে, ও এই এত টাকা কামাচ্ছে, তার মানেই ও ভালো স্টুডেন্ট। কিন্তু যখন আপনি ওর কাছ থেকে শিখতে যাবেন, জানতে যাবেন, বুঝতে যাবেন, দেখবেন যে আরে ও তো সেরকমভাবে বলতেই পারছে না, ও তো কিছু বুঝতেই পারছে না। কিন্তু কোনো স্টুডেন্ট যাকে দেখলে আপনার মনে হবে ও কী করে করবে, ও তো যাদেরকে আন্ডারডগ বলা হয়, ও তো সেরকম একটা জীবনে কিছু করেই নি, ওকে দেখে তো মনে হচ্ছে ও কিছু শেখেই নি, ওর তো সেরকম সাকসেসই নেই। তো আর মানে ক্লাসের সবার হয়তো এই আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে সব থেকে ভালো স্টুডেন্ট ও, বা সব থেকে ভালো ও বোঝে এই জিনিসটাকে। ওকে, তো আপনাদের যাদেরকে দেখে মনে হচ্ছে যে ব্যালেন্সড মনে হচ্ছে, যখন জার্নিতে এগোবেন তখন দেখবেন, আমার সাথে এরকম হয়েছে প্রথমের দিকে, আমার যখন কাউকে দেখে মনে হয়েছে যে তার আমার যদি কোনো কিছু জানার হয় আমি অ্যাটলিস্ট এদের কাছে যাবো না, এ তো জানেই না, ডেফিনেটলি জানে না। কিন্তু মেবি 2-3 মাসে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে যেখানে আমি গিয়ে পাগলের মতন ওদেরকে খুঁজেছি যে এই জানে এই বলতে পারবে। তারা আমাকে তারপরে একটা জিনিস ধরিয়ে দিয়েছে, তারপরে আমি মানে যেখানে ভেবেছি যে ও এটা বলতে পারছে মানে সব বলতে পারবে, তারপরে আমি দেখলাম যে না, এর থেকে বেশি এর কাছ থেকে পাওয়া যাবে না, তখন আমাকে অন্য জায়গায় যেতে হবে। তো এইভাবে আপনাদেরকে এগোতে হবে, এই ইন্টিগ্রেশনটায় যেটা আসতে হবে, কতটা ডিফিকাল্ট হয়ে গেল প্রথমেই টুইন ফ্লেমের ব্যাপারে জানার পরে, তারপরে যে অ্যাওয়েকেনিংটা স্টার্ট হয় সেখানে প্রচুর স্টেজেস আসে, তার মধ্যে ডিপেন্ড করবে
আপনার সোল পারপাস কী, আপনাকে কী জানতে বলা হচ্ছে, কিসের ওপরে কাজ করতে বলা হচ্ছে, সেটাও ডিটারমিন করবে যে আপনাকে কোন পথ ধরে এগোতে হবে। ওকে, এতগুলো পথ রয়েছে স্পিরিচুয়ালিটিতে। আপনার এক্সপার্টিস কোন জায়গাটায় হবে, কার দ্বারা আপনি ট্রেন্ড হবেন, কোন জায়গায় আপনি আটকে রয়েছেন বলে ইউনিভার্স আপনাকে ঠেলে পাঠাবে, এই সব কিছু আপনার আস্তে আস্তে এগুলো গ্রাস্প করতে হবে। কোনো একটা জায়গায় গিয়ে আপনার এনার্জি এখানে ইন্টিগ্রেশনটা, ইনার ম্যাসকুলিন আর ইনার ফেমিনিনের মধ্যে ব্যালেন্সটা আসবে। ব্যালেন্সটা একটা সার্টেন লেভেল রিচ করলে যেটা আপনার ইউনিয়ন এনার্জি অ্যাক্টিভেট করবে। ইউনিয়ন এনার্জি অ্যাক্টিভেট সবসময় সবার ক্ষেত্রে একই জায়গায় হয় না। এটা যখন আমি কিছুক্ষণ পরে সেলিব্রিটি টুইন ফ্লেমসের কথা বলবো, তখন আপনারা বুঝতে পারবেন যে সেলিব্রিটি টুইন ফ্লেমসদের ক্ষেত্রে বা অন্য যারা মানে যেই টুইন ফ্লেমসদের পারপাস অনেকটা বেশি বা অনেকটা বড় বা ওয়ার্ল্ডের জন্য খুব সাংঘাতিক, তাদের ইউনিয়ন অন্য রকমভাবে হয়। আর তাদের ইউনিয়ন এনার্জি এমনভাবে আসে যেখানে তাদের কাজের সাথে ইউনিয়ন এনার্জি মানে ফ্রিকোয়েন্সি কতটা, তাদের মধ্যে কতটা ব্যালেন্সিং হচ্ছে সেটা লুকিয়ে রয়েছে। যেই একটু লেভেল অফ ব্যালেন্সিং হবে সেই কাজটা করবে, যেই আরেকটু লেভেল অফ ব্যালেন্সিং হবে ওই কাজটা করবে, নিয়ে তাদের ফিজিক্যাল ইউনিয়ন হতে হতে অলমোস্ট তাদেরকে প্রচুর কাজ করানো হয়, যেখানে মানে ওয়ার্ল্ডের প্রগ্রেস কিছুটা তাদের আন্ডারস্ট্যান্ডিং, তাদের কাজ, তাদের রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা, তাদের নিজেদেরকে ওয়ার্ল্ডের সামনে দাঁড় করানোর ক্ষমতার উপরে ডিপেন্ড করে। আর যেহেতু এরা সাম অফ দ্য মানে খুব এমন সোলস যারা হাই ভাইব্রেশনাল, কনসিয়াসনেস ধরার ক্ষমতা প্রচণ্ড হাই, ইউনিভার্স খুব, এটা এমন না যে ইউনিভার্স ওদের জার্নিতে বেশি ইনভেস্টেড, অন্যদের জার্নিতে বেশি ইনভেস্টেড না, কিন্তু ইউনিভার্স ওদেরকে এমনভাবে প্রিপেয়ার করে যে হাতে ধরে প্রিপেয়ার করার মতন, যে আমি তোমাকে শেখাবো বা আমি তোমাকে গাইড করব, যেখানে অন্য কেউ ইউজুয়ালি এদেরকে অন্য কেউ শেখাতে পারে না। ইউনিভার্সের একটা বিশাল ইসে দরকার পড়ে, মানে ইনভলভমেন্ট দরকার পড়ে, যে ওরা হায়ার বিংসদের দ্বারা তৈরি হয়, আর ওদের জিনিসপত্র বোঝার ক্ষমতা অনেক কমপ্লেক্স, অনেক ডেন্স। তো তার জন্য তাদেরকে একাকিত্বে রাখা, ইউনিভার্স এমনভাবে গাইড করবে যে দেখো এই সময় তুমি এই জিনিসটা এক্সপিরিয়েন্স করছো এর জন্য, এই সময় এটা এক্সপিরিয়েন্স করছো এর জন্য। তারা খালি নিজের ক্ষেত্রেও বোঝে না, অন্যদের ক্ষেত্রেও এই জিনিসটা বুঝে যায়। তো তাদের ইউনিয়নটা যেভাবে হয় সেই ইউনিয়নটা একটু ডিফারেন্ট, একটু পাবলিক, আর তারা পাবলিকলি কি কতটা নিজের সোল পারপাসটা সামনে রাখতে পারছে সেটার উপরে ডিপেন্ড করছে। ইউজুয়ালি তাদের সোল পারপাসটা একটা একটা বিশাল আকার নেবে, তারপরে তাদেরকে ফিজিক্যাল ইউনিয়ন যদি দেওয়া পসিবল, যদি তারা চায় ফিজিক্যাল ইউনিয়ন, কারণ সবার ক্ষেত্রে সবাই যে ফিজিক্যাল ইউনিয়ন চাইবে, কারণ ফিজিক্যাল ইউনিয়ন আর্থে যেভাবে হয় ম্যারেজ অ্যান্ড এভরিথিং, ওইটা ঠিক টুইন ফ্লেমসদের এমন না যে টুইন ফ্লেমসরা সেই জিনিসটাকে খুব একটা সমর্থন করে। কারণ যদি ভালোবাসা থেকে থাকে তাহলে আমি নিজে মানে একে অপরকে কন্ট্রাক্টে বদ্ধ করে এই প্রমিসটা চাইবো যে তুমি আমায় ছেড়ে যাবে না, ছেড়ে গেলেই তোমাকে গভর্নমেন্ট দেখে নেবে, আর আমিও তোমাকে ছেড়ে যাবো না, ছেড়ে গেলেই ল আছে। এই জিনিসগুলো কিন্তু তারা ইউজুয়ালি করতে চায় না, অনেকের এই ইচ্ছাটা নেই। তার ম্যারেজ মেবি অনেকেই তার ম্যারেজে বিশ্বাস করে, কিন্তু তাদের তো ইনার ম্যারেজ হয়ে যায়, তারা তো সেটা বুঝে যায়। তো সেই কারণে তাদের ইউনিয়ন, তাদের আন্ডারস্ট্যান্ডিং ইউনিয়নের এগুলো সব একটু আলাদা। তো এই জিনিসটা বোঝানোর জন্য যে এটা কেন আলাদা, কি এমন ডিফারেন্ট জিনিস হয়, তার জন্য আমি এই সিক্রেট টু টুইন ফ্লেম ইউনিয়নটা আপনাদেরকে বলে দেবো। যখন আমার স্পিরিট গাইড আমাকে রেডি করছে টুইন ফ্লেম জার্নির ব্যাপারে জানাচ্ছে অ্যান্ড এভরিথিং, তখন আমার স্পিরিট গাইড আমাকে একটা কথা বলে, আমি তোমাকে একটা, প্রথমত হচ্ছে এমন না যে আমি কারোর কাছ থেকে শিখতে চাইনি বা আমি এটা ভেবেছি যে আমি কোনোদিনও কারোর কাছে শিখবো না, এরকম না। আমি যখন কোনো কিছু বুঝতে পারছিলাম না তখন আমি চেষ্টা করেছিলাম, যে আমি ভাবছিলাম যে ঠিক আছে অন্য কেউ আমাকে, এই যে এরা যারা রয়েছে ইউটিউবে, মেবি আমার ওদের কাছ থেকে শেখা উচিত। যখনই আমি সেটা চেষ্টা করতাম আমার স্পিরিট গাইড আমাকে আটকে দিত, আমাকে বলতো না তুমি কারোর কাছ থেকে শিখবে না, সেটার জন্য তুমি আসোনি, কারণ তুমি যেই জিনিসটা শিখতে মানে যেই জিনিসটা তুমি করতে যাচ্ছ সেটার জন্য খুব ইম্পর্ট্যান্ট যে তুমি আমার কাছ থেকে শেখো, নইলে এরা যেটা করছে তুমি ওটাই রিপিট করতে থাকবে। আর এরকম অনেক জিনিস যেটা ফল্টি, যেটা হওয়া উচিত না, যেটা করা উচিত না, ওরা ওটাই করে যাবে বারবার। ওকে, তো তোমার জন্য এটা ভীষণ ইম্পর্ট্যান্ট যে তুমি আমার কাছ থেকে জিনিসটা শেখো। এবার অ্যাকচুয়ালি যেটা হয়, ছোটোবেলা থেকে এটা আমি বলেছি, মানে যারা আমার স্টোরিটা শুনেছেন তারা হয়তো বুঝেছেন যে আমার লাইফের মেইন প্রবলেম ছিল যে আমার জন্য সব কিছু স্কেডিউল ছিল, যে সকাল থেকে উঠে এটা হবে, তারপরে এটা হবে, এটা হবে, ওটা হবে। এই স্কেডিউলটায় আমার খুব সমস্যা হতো, কারণ আমাকে মানে অবভিয়াসলি এটা আমার মা বাবা হয়তো আমার ভালোর জন্যই করেছে, যে আমার নিজের জন্য কোনো সময় আমাকে দেওয়া হতো না। এবার তারা ভাবতো যে এটাই বোধহয় হয়, প্রথমে স্কুলে যাবে, স্কুল থেকে এসে একটু ঘুমিয়েই তারপরে এই করবে, মানে নিজে যে একা বসে রয়েছে বা নিজে খেলার জন্য একটা খেলার সঙ্গী থাকে, রাইট, একটা বন্ধু রয়েছে যে এর সাথে খেলো বা কিছু,
কিন্তু সেইটা তো আমার আমার কাছে এনাফ ছিল না। আমার একা থাকতে ভালো লাগতো। এই জিনিসটা একা থাকা বা আমি ছোটোবেলা থেকেই খুব বেশি একটা কাজ করতাম, দরজা বন্ধ করে চুপচাপ একা থাকতাম। তো এইটা আমাকে বাড়ির লোক এসে জিজ্ঞেস করতো যে, "তুই কী করিস দরজা বন্ধ করে?" আমি এটার উত্তর দিতে পারতাম না। honestly আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি একা শুয়ে থাকতাম বা বসে থাকতাম, ভাবতাম। সেই জিনিসটা যদি আমাকে অ্যালাউ না করা হতো, তাহলে আমার মধ্যে একটা সমস্যা হতে স্টার্ট করতো। আমি কিছু বুঝতে পারতাম না বা আমি রেগে যেতাম লোকজনের ওপরে, বা আমার মনে হতো যে আমি খুব ড্রেনড, খুব টায়ার্ড, খিটখিটে হয়ে যেতাম, খিটখিটে মেজাজ হয়ে যেত। তো আমি জানতাম ওটাকে ঠিক করার একটাই উপায়, সেটা হচ্ছে একা চুপচাপ যদি আমাকে বসতে দেয় তাহলে আমি ঠিক হয়ে যাব। এইটা হয়তো বোঝাটা লোকের জন্য খুব মুশকিল বা খুব ডিফিকাল্ট ছিল, কারণ মেবি এরা ওটাতে অভ্যস্ত নয়। কিন্তু সেটা না হওয়ার কারণে মেন্টাল হেলথের যে ক্রাইসিস হচ্ছে সেটাকেও কেউ ইসে করতে পারবে না, ডিনাই করতে পারবে না যে লোকে একা থাকতেই পারে না। এবার আমি এই জিনিসটা তখন রিয়ালাইজ করি বাড়িতে যখন আমি ছোটো, আমি কী করে রিয়ালাইজ করব যে আমার একা থাকা খুব দরকার। আমাকে যখন হস্টেলে পাঠিয়ে দেওয়া হয় খুব ছোটোবেলায়, তখন আমি দেখলাম যে সবসময়ই তো আমাকে আমার কারো না কারো সাথে থাকতে হতো। ওকে? তো সবথেকে বেশি আমার প্রবলেম হতে স্টার্ট করতো যখন আমি অনেকটা টাইম ধরে একা থাকতে পারিনি, যেটা হয়তো বাড়িতে আমি পেরে যেতাম। কিন্তু আমি হস্টেলে যখন রয়েছি একদমই প্রাইভেসি এফোর্ড করা সম্ভব না। তখন আমি যেটা করতাম সেটা হচ্ছে কোনো একটা জায়গা যেখানে আমি দেখে রেখেছি যে বাগানে একটা জায়গা রয়েছে যেখানে আমি দাঁড়াতে পারবো বা একটুখানি গিয়ে বসতে পারবো, কেউ নেই, কেউ আমাকে দেখবে না। ওইরকম জায়গায় গিয়ে অনেকক্ষণ থাকতাম। অনেকক্ষণ ১ ঘন্টা ২ ঘন্টা গিয়ে চুপচাপ ওখানে বসে থাকতাম। আর ভাবতাম, গাছ দেখতাম বা ফুল দেখতাম। তারপরে আমি যখন দেখছি যে ওই জায়গায় যাওয়া সম্ভব হবে না, কারণ হস্টেলেও সিকিউরিটি থাকে, এখানে যেতে পারবে না, ওখানে যেতে পারবে না, দুপুরবেলা তুমি ওখানে কেন গেছো, বিকেলবেলায় এটা কেন করেছো, এইসব থাকে। তো আমি কী করতাম, প্রাইভেসির জন্য খাটের তলায় ঢুকে শুয়ে থাকতাম। এতটা ইম্পর্টেন্ট ছিল আমার কাছে প্রাইভেসি। তো জাস্ট একা থাকা। তো যখন আমি চুপচাপ শুয়ে থাকতাম, নিয়ে আমি আকাশ কুসুম চিন্তা করছি যে লাইফ নিয়ে ভাবছি, তখন সামহাউ আমি আবার এনার্জি পেতাম বা আবার এসে ইনভলভড হতে পারতাম লাইফে। আর তখনই আমি পড়াও বেটার করতাম, সব কিছু বেটার করতাম। এই সময়গুলোতেই আমি অ্যাকচুয়ালি নিজে, নিজে বোঝার চেষ্টা করতাম আমার সাথে কী হচ্ছে, আমাকে কী পড়ানো হচ্ছে, কী করা হচ্ছে অ্যান্ড এভরিথিং। তো এখন আমার রিয়ালাইজেশন রয়েছে যে আমাকে যেই জিনিসগুলো একা হয়ে গিয়ে শেখানো হতো সেটা হচ্ছে পড়াশোনা, লাইফ, যেটার জন্য আমি কোনোদিনও হিউম্যান বিংসদের কাছে যেতে পারতাম না। হিউম্যান বিংসদের থেকে আমি সেরকমভাবে বুঝতে পারতাম না। ছোটোবেলায় যেহেতু আমাকে খুবই কম একা থাকতে দিত, আমার পড়াশোনাও সাফার করছিল। যখন যেরম আমি বড় হই, আমি যত বেশি সলিটিউড অ্যাক্সেস করতাম, যত বেশি সাইলেন্সে বসতাম, তত ভালো আমার পারফরম্যান্স হয়ে গেছে। কারণ আমি নিজের মাইন্ডে সব কিছু সলভ করতাম। স্পিরিট যে আমাকে শেখাতো এটা আমি বুঝতাম না। তো এইটার আন্ডারস্ট্যান্ডিং আমার রয়েছে, যেখান থেকে স্পিরিট আমাকে বলছে, যখন আমি বড় হয়ে গেছি, যখন আমার টুইন ফ্লেম জার্নি স্টার্ট হচ্ছে, স্পিরিট আমাকে বলছে, দেখো ছোটোবেলা থেকে তুমি জানো যে তোমাকে কেউ শেখাতে পারবে না। যখন তোমাকে কেউ কিছু বলে তুমি বুঝতে পারো না, কারণ যত কোয়েশ্চেন তুমি করতে চাও, যত তোমার মনে হয় তাহলে এটা কেন, তাহলে ওইটা কেন, এত কিছু এরকমভাবে বলার ক্যাপাসিটি কিন্তু হিউম্যান বিংসদের নেই। অ্যাটলিস্ট তুমি যেভাবে জিনিসগুলোকে বুঝতে, তোমার যতটা ডাউট রয়েছে, তুমি যতটা কমপ্লেক্সিটি বোঝো বা যতটা কমপ্লিকেটেড তোমার চিন্তাভাবনা, যতগুলো কমপ্লেক্স অ্যাঙ্গেলস তুমি ধরতে পারো, ওইভাবে হিউম্যান বিংসরা পারে না। তখন আমি বলতাম এটা কী করে হতে পারে, আমি কি এত ইন্টেলিজেন্ট যে ওরা কেউ পারছে না, আমি পারছি? তখন স্পিরিট বলতো আমায় যে হ্যাঁ, কী করা যাবে এখন, তুমি তোমার মাইন্ড রেয়ার আর তুমি ইন্টেলিজেন্ট, এটা তুমি মানো কি না মানো। তো ততদিনে যখন আমার টুইন ফ্লেম অ্যাওয়েকেনিংয়ের টুইন ফ্লেমের জার্নি স্টার্ট হয়ে গেছে, অ্যাওয়েকেনিং হচ্ছে, ততদিনে তো আমি জানি যে আমাকে অন্য কেউ শেখাতে পারে না, যতক্ষণ না আমি একা একা শিখছি। তো তখন আমাকে স্পিরিট বলে যে আমি তোমাকে ছোটোবেলা থেকে শিখিয়েছি, এখনও আমিই তোমাকে শেখাবো, আর তুমি এটার জন্য কারোর কাছে যাবে না। আর অ্যাকচুয়ালি আমি যখনই কোনো ভিডিও দেখতাম, আমার হাজার একটা ডাউট হতো যে তাহলে এটা কেন বলছে, তাহলে ওটা কেন বলছে, এটা কি, এটা মানে কি, এটা কেন, কি, এর তো কোনো মিনিং নেই। তো স্পিরিট আমায় বলতো এক্স্যাক্টলি তুমি মিনিং খুঁজে পাচ্ছ না, কারণ মিনিং তো তুমি দেবে, মিনিং তো গিয়ে তুমি শেখাবে যে এটা কেন এরকম। আমি তখন বলতাম যে কী করে হতে পারে, আমি তো নিজেই জানি না। তখন আমার কাছে আস্তে আস্তে স্পিরিট বলে যে তুমি জানো না, কারণ তোমাকে আমি শেখাইনি, তুমি এবার সাইলেন্সে যাও, তুমি এবার গিয়ে বসো, আমি তোমায় শেখাবো। তো ওখান থেকে আমার শেখা স্টার্ট হয়। ওকে? যেই জিনিসগুলো আমি যেই জিনিসগুলো যখন স্পিরিট আমাকে বলে যে এবার একটা প্রোগ্রাম, লাইক এরকম কোনো একটা প্রোগ্রাম আনো যেখানে আমি যেগুলো তোমায় শেখাচ্ছি সেগুলো তুমি শিখিয়ে দিতে পারো। তো দ্যাট ইজ ইন আ ওয়ার্ক প্রোগ্রাম। এবার এর সিক্রেটটা কি টুইন ফ্লেম ইউনিয়নের? এই যে ইউনিয়নটা অ্যাচিভ করা হবে, এটার সিক্রেট কি? স্পিরিট আমায় বলেছিল, দেখো এই যে ইউনিয়নটা হচ্ছে বা যেটা তুমি পাওয়ার চেষ্টা করছো, প্রথমের দিকে তোমার মনে হবে যে তুমি ওই পার্সনটাকে পাওয়ার চেষ্টা করছো।
যাদের জন্য পার্সনটা রয়েছে তাদের জন্য। এবার যারা পার্সনটার সাথে একদমই কানেক্টেড না, পার্সনটাকে আর মানে 9% সাথে পুরোপুরি ডিসকানেকশন হয়ে গেছে, 9% এটা ইম্পসিবল যে পার্সনটা কোনো দিনও ফেরত আসবে, মেবি অন্য কোনো কন্টিনেন্টে চলে গেছে, কারো কারোর ক্ষেত্রে সে পার্সনটা আর পৃথিবীতেই নেই। তো তাদের ক্ষেত্রে কী হবে? তারা অন্যভাবে বোঝে, তারা মানে ভাবে যে আমি একটা অন্য ব্যালেন্স রিচ করার চেষ্টা করছি নিজের মধ্যে। তো যেটাই তোমার আন্ডারস্ট্যান্ডিং হোক না কেন, যে জিনিসটা তুমি পাওয়ার চেষ্টা করছো সেটার একটা সিক্রেট আছে, মানে শর্টকাট রয়েছে। সিক্রেট মানে সিক্রেটের থেকেও এটাকে বলা হয় শর্টকাট টু টুইন ফ্লেম ইউনিয়ন। ওকে, সেই শর্টকাটটা হচ্ছে নিজের টুইনের প্রতি তোমার যে ফিলিংটা রয়েছে সেটাকে বোঝার চেষ্টা করো। তুমি এক্স্যাক্টলি ওর ব্যাপারে কী ভাবো, আর কেন সেটা, মানে সেটা কেন অন্যদের থেকে আলাদা, কেন আলাদা ও কেন তোমার ওকে আলাদা মনে হচ্ছে সেটাকে ওয়ার্কআউট করো। কেন তোমার এই ফিলিংটা হচ্ছে যেটা অন্য কারোর জন্য হয়নি, কী ডিফারেন্ট হচ্ছে এগুলোকে বোঝো। ওকে, তোমার যেই ভালোবাসাটা তুমি তার প্রতি ফিল করো সেই ভালোবাসাটাই একটা ব্লেসিং। এটা হচ্ছে স্পিরিটের কথা, এগুলো শর্টকাট টু টুইন ফ্লেম ইউনিয়নে যখন স্পিরিট আমাকে বলছে যে একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে যেই ভালোবাসাটা তুমি ওর জন্য ফিল করো সেই ভালোবাসাটা ইউনিক, এটা রেয়ার, এটা কোনো দিনও আর্থে লোকে ফিল করেনি এত সাংঘাতিকভাবে, একটা কালেকটিভ, একটা গোষ্ঠী ছাড়া। সেই কালেকটিভের মধ্যে তুমি পড়ো। যেই ভালোবাসাটা তুমি ফিল করছো এটা এতটাই দুর্লভ, এইটা ফিল করার জন্য আত্মা জন্মান্তর ধরে ওয়েট করে থাকে। আমি বলছি এটা এটা কী বলছো তুমি, এত এত রেয়ার হতে পারে? বলছে হ্যাঁ এটাই এটাই। আর এই ভালোবাসাটা মানে যেটা তুমি তোমার টুইনের জন্য ফিল করো সেটা সৃষ্টির মূলে রয়েছে, ক্রিয়েশনের মূলে রয়েছে। এটাই সিড যেটা থেকে ক্রিয়েশন জন্মাচ্ছে। মানে এই ভালোবাসাটার ইন্টারঅ্যাকশন ওই সিডটাকে তৈরি করেছে। ওকে, মানে ক্রিয়েশনকে তৈরি করছে। তো তখন আমি বলছি যে এটা এতটা রেয়ার, তো তখন আমাকে বলছে এতটা রেয়ার এই জিনিসটা, কিন্তু ম্যাক্সিমাম লোকে এটা থেকে পালানোর চেষ্টা করছে কারণ তাদের কারেজ নেই, ক্ষমতা নেই এটাকে ফেস করার। আর এই যে কারেজটা নেই, এই যে সাহসটা নেই, বিভিন্ন কারণে হতে পারে। যে আমার ক্যারিয়ার এরকম, আমার ফ্যামিলি এরকম, আমার এত এজ ডিফারেন্স, আমি বলতেই পারবো না লোকজনকে, আমি এটা বোঝাতেই পারবো না, সবাই আমাকে পাগল বলবে, কেউ আমাকে মানবে না, এরা আমার উপরে হাসবে, আমাকে এরা মেরে ফেলবে, অনেক রকমের ওন্স থাকতে পারে। ওকে, অনেক ভয় যে এটা আবার হয় নাকি, আমি কেন এই ছেলেটাকে বা এই পার্সনটাকে আমার থেকে মানে বেশি ইম্পর্টেন্স দেবো, এত কিছু অনেক 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 জিনিস হতে পারে। বা আমার একটা সংসার আছে, আমার আছে, যেগুলো আত্মার পরিচয় নয়, এগুলো সোসাইটি ক্রিয়েট করে এই কনস্ট্রাক্টসগুলো, সেইগুলো চাপায় নিজের ওপরে, নিয়ে এই জিনিসটা থেকে পালায়। তো এত রেয়ার, এত দুর্লভ একটা জিনিস যেটা ইন ইটসেলফ একটা আশীর্বাদ, সেটা থেকে লোকে পালাচ্ছে, যার জন্য সবার এত সমস্যা হচ্ছে। তো তুমি যদি শর্টকাটটা চাও, তুমি পালাবে না, তুমি কোয়েশ্চেন করো, উত্তর তো আমি দেবো। তুমি একের পর এক বার করো যে তোমার যে জিনিসগুলো হচ্ছে সেটা কি হচ্ছে, কেন হচ্ছে, এর উত্তরগুলো তুমি আমায় দেবে। আমি তখন বললাম আমার কাছে উত্তর নেই। তো তখন আমাকে বললো যে উত্তর নেই, তো উত্তর আসবে, সেই উত্তরগুলো তুমি দেবে। ওকে, তো যেই জার্নিটা প্রথমের দিকে যখন আমি মানে বলছি যে এটা কীরকমভাবে আমি বুঝবো, তখন আমাকে বলে যে বলো তুমি ওর জন্য কী ফিল করো। তখন প্রথমের দিকে তো আমি বলতেই চাইতাম না, আমি তো প্রথমে বলতাম না 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 আমি কিছু ফিল করি না, কোনো ব্যাপার না। তো তখন স্পিরিট আমাকে বলতো না, আমাকে তো সত্যি কথা বলো, আমাকে তো সত্যি কথা বলো, সবাইকে মিথ্যে কথা বলছো ঠিক আছে, নিজেকে তো সত্যি বলো, আমাকে তো সত্যি বলো, এরকম বলতো। আর নিজের থেকেও বেশি মানে তার থেকেও বেশি আমাকে নিজেকে বলতো যে নিজের কাছে তো সত্যি কথাটা বলো। তো আস্তে আস্তে যখন আমাকে প্রচণ্ড ফোর্স করে যে বলো বলো তোমার ফিলিংস কী বলো, তো তখন আমি আস্তে আস্তে স্বীকার করতে স্টার্ট করি যে হ্যাঁ এরকম এরকম ফিলিং আছে, যেগুলো এবার যখন আমি কথাগুলো বলে ফেলি, যে আমাকে জিজ্ঞেস করে যে আমি প্রথমে তো পালাই, প্রথমে তো বলি যে না 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 কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তো যখন কোনো ব্যাপার না বলে আমি পালাচ্ছি, একটা সময় তো পেনটা এত সাংঘাতিক হয়ে যায় যে কাঁদতে কাঁদতে লোকে ভেঙে পড়ে, আমিও ভেঙে পড়ছি। তো তখন যখন আমি ভেঙে পড়ছি, স্পিরিট আমাকে কনসোল করছে না, স্পিরিট আমায় জিজ্ঞেস করছে কেন কাঁদছো, কী হয়েছে, কী এমন হারিয়েছো, কে কে এই পার্সনটা যার জন্য এত কাঁদছো। তো তখন আমি বলতাম আমি জানি না, বলছে তাহলে কাঁদছো কেন, কিছু তো তুমি নিশ্চয়ই জানো যার জন্য তুমি কাঁদছো। বলতাম না 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 কোনো ব্যাপার নেই না, বলছে ঠিক আছে কোনো ব্যাপার না,
তাহলে তো ঠিক আছে, যাও তুমি নিজের লাইফটা বাঁচো। তারপরে আবার যখন ভেঙে পড়ছি, কাঁদছি, তো তখন স্পিরিট আবার জিজ্ঞেস করছে কেন কাঁদছো, কার জন্য কাঁদছো, কী হয়েছে? তো তখন আমি একটা সময় যখন না পেরে বলেই দিচ্ছি স্পিরিটকে আমার কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে? এই পার্সনটার জন্য হচ্ছে। কেন? এই পার্সনটা নেই বলে হচ্ছে। কেন? এই পার্সনটা তো কোনো দিনই ছিল না, তাহলে কেন কষ্ট হচ্ছে? এই পার্সনটা আমার কেউ, যার জন্য আমার কষ্ট হচ্ছে। কে তোমার? কেউ একটা আছে যেটা আমি বলতে পারছি না। কেন বলতে পারছো না? কিছু একটা আছে যেটা আমাকে আটকাচ্ছে। কি আটকাচ্ছে? সেই জিনিসটা যেটা যেটা আমার যেটা আমার কি? ওইটা আমার ওটা আমার কি? আমার সব কিছু। সব কিছু? কী করে একটা পার্সন তোমার সব কিছু হলো? আমি জানি না, কিন্তু তুমি তো বলছো। এরকমভাবে কথোপকথন স্টার্ট হয়। তখন স্পিরিট আমাকে বলছে, দেখো, তুমি যে উত্তরগুলো দিচ্ছ সেই উত্তরগুলোর কোনো মানে নেই। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এটার কোনো মানে নেই। তো তখন স্পিরিট বলছে, তাহলে এটার দুরকম হতে পারে। এক, তুমি পাগল, যেগুলো তুমি বলছো ওর সত্যি কোনো মানে নেই। দুই, যেগুলো তুমি বলছো ওগুলোই সত্যি, আর যার জন্য তুমি নিজেকে আটকাচ্ছ সেগুলোর কোনো মানে নেই। বলো কোনটা সত্যি? তুমি কি পাগল? আর আমি তখন বলতাম, হ্যাঁ হ্যাঁ আমি পাগল, আমি পাগল। বলছে ঠিক আছে, তাহলে যেই পৃথিবীটা এত মিনিং রেখেছে তোমার জন্য, যেই জিনিসগুলো তুমি বলছো না না সোসাইটির এত মিনিং আছে, সোসাইটি ঠিকই, আমিই পাগল অ্যান্ড এভরিথিং, সেই সোসাইটির সাথেই গিয়ে মিশে যাও, সোসাইটির মতন করে থাকো। এতদিন তো তোমার খুব আনন্দ হয়েছে না সোসাইটির সাথে থাকতে। তুমি যে আমার কাছে কাঁদতে বলতেছে সোসাইটি এরকম, সোসাইটি এরকম, এর কোনো মানে নেই, কি এডুকেশন সিস্টেম এটা, লোকে এগুলো কী করছে, এগুলোর কোনো মানে নেই, তাহলে তাদেরই মানে আছে, আজকে তোমার মানে নেই। বললাম, না না না, এটা হতে পারে না, কোনো একটা প্রবলেম হচ্ছে, কোনো একটা প্রবলেম হচ্ছে। তো তখন স্পিরিট আমাকে বলো, ওই প্রবলেমটাকে ডিফাইন করো, আর আমাকে বলো যে এই পার্সনটা কে। তো যখন আমি এই জিনিসটাতে এন্ট্রি নিই, তো তখন স্পিরিট আমাকে বলে, সব থেকে ইজি তোমার জন্য ইউনিয়ন অ্যাচিভ করা তখন হবে, আর ইউনিয়ন মানে ওই পার্সন নয়, ইউনিয়ন মানে হচ্ছে নিজের হাইয়েস্ট সেলফে আসা। প্রথমের দিকে আপনার মনে হবে যে পার্সনটাই ইউনিয়ন, কিন্তু তারপরে আপনাকে স্পিরিটই বুঝিয়ে দেবে, আর আপনিও আস্তে আস্তে বুঝতে পারবেন, যেটা প্রথমের দিকে বোঝা একদমই সম্ভব নয়, যে আপনি আপনাকে পাওয়ার চেষ্টা করছেন নিজের, মানে এখানে বিদিশার জন্য এসছে, আর বাকি যা হচ্ছে সব বিদিশারই রিফ্লেকশন। সবার জন্য তাই, সবার জন্য বিষয়টা তাই, সবাই এখানে গড কনসিয়াসনেসে এস্টাবলিশ হতে এসছে। তো যখন আমাকে বলা হচ্ছে যে এই সব কিছু ওয়ার্কআউট করো, তো তখন একটাই শর্টকাট আমাকে দেখানো হয়েছে, সেটা হচ্ছে আমার ফিলিংস, যেটার গভীরে গিয়ে আমাকে ওয়ার্কআউট করতে হবে, যেটা কি। আর এইটাতে আমি ইগনোর করতে পারবো না সেই পার্সনটাকে, ওই পার্সনের প্রতি আমার যা ফিলিংস আছে সেটাকে ধরে আমাকে এগোতে হবে, এটাই শর্টকাট। এই যে ভালোবাসাটা যেটা আমি ফিল করছি সেটা রেয়ার, সেটা স্পেশাল, সেটা ইন ইটসেলফ একটা ব্লেসিং, সেটাই আমাকে উত্তর দেবে, সেটাই আমাকে সেই সব জিনিসগুলো শেখাবে, দেখাবে। যখন আমি বলছি একটা সময় ভেঙে গিয়েছে, ওই পার্সনটা আমার সব কিছু, ওই পার্সনটা আমার এক্সিস্টেন্সের সোর্স, ওই পার্সনটা থাকলে আমি আছি, নইলে আমি নেই। তো তখন স্পিরিট আমায় বলছে, তুমি এগুলো জানলে কী করে? কোথা থেকে আসছে ইনফরমেশনটা? আমি তো বলিনি তোমাকে এগুলো, এগুলো তুমি বললে আমাকে এক্ষুনি। এবার প্রশ্ন করা স্টার্ট করো যে তুমি এগুলো কোথা থেকে জানো, কী এমন আছে তোমার মধ্যে যে এই আনসারগুলো স্টোর করে রেখেছে। তার কাছে যাও, গিয়ে তাকে প্রশ্ন করো। এইটা কিন্তু পুরোপুরি রিভার্স যেটা আপনাদেরকে টুইন ফ্লেম জার্নিতে এতদিন শেখানো হয়, বা যেগুলো শেখাচ্ছে সেটার থেকে। সবাই শেখাচ্ছে যে টুইনের থেকে ডিসকানেক্ট করো। আমার স্পিরিট গাইড আমাকে উল্টোটা বলেছে। ও তো তোমাকে গাইড করতে এসছে, ওর থেকে তুমি ভয়ে পালাতে পারো, কিন্তু যদি ভয়টাকে জয় করে ফেলো, তুমি কেন পালাবে ওর কাছ থেকে? ওকে, তুমি তো ওকে নিজের গুরু হিসাবে বসিয়ে, মানে ওকে মোটামুটি ওকে দেখে তুমি নিজে বুঝবে যে কী ও তোমাকে বলার চেষ্টা করছে। কখনো কখনো যখন তুমি জার্নিতে স্টাক হয়ে গেছো, শুধুমাত্র তোমাকে ওর দিকে তাকাতে হবে এটা জানার জন্য যে তোমার নেক্সট স্টেজটা কী, যেটা তোমাকে ক্রস করতে হবে, নেক্সট কিসের ওপরে তোমায় কাজ করতে হবে। ওর পুরো লাইফ তোমার সার্ভিসে ডেডিকেটেড, তোমার অ্যাওয়েকেনিংয়ে ডেডিকেটেড। তুমি কী কারণে ওকে অ্যাভয়েড করবে? একটাই কারণ হতে পারে, তোমার ভয়। এছাড়া কী কারণ হতে পারে? তো যখন সবাই বলতো যে
নিজের ट्विन को अवॉइड करो, आपके ट्विन को अवॉइड कीजिए, एनार्जी मत दीजिए एंड एवरीथिंग। তো তখন আমি স্পিরিটকে বলতাম যে এগুলো এগুলো কেন বলছে? তো তখন স্পিরিট বলছে এটা তোমার জেনে লাভ নেই, এটা বুঝে লাভ নেই। তো তখন আমি ভাবতাম যে কী কারণে আমাকে বলে এটা জেনে লাভ নেই, বুঝে লাভ নেই, আমি তো বুঝতেই পারতাম না। অনেক পরে গিয়ে আমি রিয়ালাইজ করি যে যখন বলছে টুইনকে, এটা অ্যাকচুয়ালি এটা ভুল বলছে না যে টুইনকে এনার্জি দিয়ে লাভ নেই, কিন্তু সেটা প্রথমের দিকে রেলেভেন্টই নয় যখন আপনি টুইনকে বোঝার চেষ্টা করছেন বা এই জার্নিকে বোঝার চেষ্টা করছেন, বা এটা কখনো মানে কোনো সময়ের জন্যই রেলেভেন্ট নয়। শুধু একটা সময় গিয়ে রেলেভেন্ট হয় যখন আপনি বুঝে গেছেন যে ওই পার্সনটাকে চেস করে আমার কিছু হবে না, মানে ওই পার্সনটাকে চেস করবই বা আমি কেন, আমার শীর্ষ মানে এই জার্নির শীর্ষে তো আমি বসে, আমি আমি আমার অর্ধনারীশ্বর ঊর্জাতে বসে, যেখানে আমিও। এই রিয়ালাইজেশনটা তো প্রথমে আপনার হবে, তারপরে ওই পার্সনটার হবে। তো আমি কেন ওই পার্সনটাকে চেস করব, কী কারণে? আমি তো আমার নিজের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিকে এস্টাবলিশ করতে এসেছি, যেটা নিজের অর্ধনারীশ্বর ঊর্জাতে রয়েছে, সেটা অবভিয়াসলি ওর সাথে ইউনাইটেড ফর্মেই থাকবে। আমার কেন মানে ওই পার্সনটাকে আপনি ইউজ করবেন শুধু দেখার জন্য যে প্রগ্রেসগুলো আপনি করছেন ওটা ঠিকঠাক হচ্ছে কি না? কারণ যদি আপনার মধ্যে অ্যাঙ্গার ইস্যুস থেকে থাকে, অবভিয়াসলি ও অ্যাঙ্গারটাকে মিরর করবে বা কোনো একটা ডিস্টরশন মিরর করবে। তো আপনি যখন ওটার উপরে কাজ করছেন তখন আপনি জাস্ট ওকে কয়েকদিন পরে বা কয়েক বছর পরে, দিন পরে হয় না, উইক বা মাস বা 1 বছর পরেও দেখতে পারেন যে সেম জিনিসও মিরর করছে কি না। যদিও মিরর করে তার মানে আমার ওই জিনিসটায় কাজ বাকি আছে, 100% কাজ বাকি আছে, এছাড়া কিছুই না। কারণ ওই মিরর করবে যে আমি অ্যাকচুয়ালি এই কাজটা ঠিকঠাক সলভ করেছি কি না। মানে ধরুন আমার চায়ে অ্যাডিকশন আছে, আমি চাটাকে ছাড়তে চাইছি, এবার আমি এমন সব রকম জিনিস করেছি যেখানে আমি আর চাটা যাতে না খাই। এবার আমি একটা সময় গিয়ে রিয়েলাইজ করলাম যে আমি চা ছেড়ে দিয়েছি, চায়ের আমার প্রবলেম নেই। তখন গিয়ে আমাকে দেখতে হবে যে ও চায়ের মতনই, কারণ আমি যদি চায়ে অ্যাডিক্টেড হই, ও কোনো কিছুতে একটা অ্যাডিক্টেড হবে। ও নয় চা খাবে না, কফি খাবে না, কোনো কিছু একটা খাবে। সেই জিনিসটা ও ছেড়েছে কিনা। যদি ও ছেড়ে দিয়ে থাকে তাহলে আমি বুঝবো আমার কাজ কমপ্লিট, কারণ ও মিরর করে দিয়েছে যে আমার অ্যাকচুয়াল যেটা আমার স্লেভ এনার্জি, কারণ আমি মাস্টার এনার্জিতে রয়েছি, ও স্লেভ এনার্জিতে রয়েছে, যেখানে মাস্টার মানে স্লেভ না, মাস্টার আর সার্ভেন্ট এনার্জি বলা যেতে পারে। কারণ মাস্টার এনার্জি হচ্ছে ফেমিনিন এনার্জি, যে কনসিয়াসনেসকে অ্যাক্সেস করতে পারে, আর ম্যাসকুলিন এনার্জি হচ্ছে সেগুলোকে এনঅ্যাক্ট করবে। এর জন্য সার্ভেন্ট বা সেই এনার্জিটাকে সার্ভ করার এনার্জি, কারণ ওটা হচ্ছে কী বলে, অ্যাকশনের এনার্জি। তারপরে কসমিক এনার্জি, যেটা অ্যাকচুয়ালি কাজটাকে হওয়ায়, কনসিয়াসনেসে যেটা রয়েছে সেগুলোকে হওয়াবে। তো সেই এনার্জিটা যখন ওটা মিরর করে দিয়েছে ম্যাসকুলিন এনার্জি, মানে আমার কাজ কমপ্লিট। যদি ওটা না হয়ে থাকে, যদিও তখনও ওটাকে মিরর করে যাচ্ছে, তার মানে আমার কাজ বাকি আছে। তার মানে আমাকে ভেতরে যেতে হবে আর গিয়ে দেখতে হবে যে কোন কোন জায়গায় আমি সেই জিনিসটাকে এখনও রিজলভ করিনি। সেটা করতে আমাকে হেল্প করবে আমার গাইডস, আমার যেই জায়গায় আমাকে আমার গাইডস পাঠাবে, যে মানে সেটা কোনো হিউম্যান গাইড হতে পারে, সেটা আপনার স্পিরিট গাইড হতে পারে, সেটা আপনার নিজের ইনটিউশন হতে পারে। তো আপনার ইনটিউশনের থেকে ডিসকানেক্টেড হয়ে আপনি কারোর কাছেই কাজ করতে পারবেন না, কারণ প্রথম গাইড তো আপনার ইনটিউশন। তো সে আপনাকে বলে দেবে যে এই জায়গায় যাও, বা এই পার্সনের কাছে যাও, বা এইখানটা এই কোর্সটা করো, এই জিনিসটা শেখো, যে তোমাকে এই লেভেলটা পার করতে শেখাবে। সেই সব কিছু ইউনিভার্সে প্রেজেন্ট, সেই সব জায়গায় ইউনিভার্সে, কোনো জায়গায় ইউনিভার্সের বাইরেও হবে, স্পিরিট রিয়েলমেও হবে। ওই ভিশনগুলো আপনাকে দেওয়া হবে, যেগুলো ধরে ধরে আপনি কাজ করবেন। সেইখানে যদি আপনি কোনো জায়গায় টুইনকে অ্যাব্যান্ডন করে কাজ করার চেষ্টা করেন, যে না আমি ওর দিকে তাকাবো না, সেখানে ইগো বা ফিয়ার আছে। নইলে আপনি কেন আপনার যে পরম গুরু, যে যার পুরো লাইফ আপনার দিকে ডেডিকেটেড, কেন তার দিকে তাকাবেন না? কেন আপনি তার খোঁজ নিতে চাইবেন না? কিন্তু হ্যাঁ, চেস করাটা আপনার একটা সময় আপনার আন্ডারস্ট্যান্ডিং এসে যাবে যে চেস করার তো কোনো মানেই হয় না, ওটা তো আমি করছিই ভয় থেকে। তো এর জন্য অনেকে যারা আমার কাছে আসে ফার্স্টে ইনার ওয়ার্ক করতে, তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে আমি আমার টুইনকে একদম ইগনোর করে এবার আমি নিজের ওপরে ফোকাস করবো, যেটা সম্ভবই না। যদি আপনি ওটা করেন যে আমি আমার টুইনকে ইগনোর করে আমার উপরে ফোকাস করবো, আপনি জার্নিটাকে বুঝতে পারছেন না, বা এটা কী বিষয়, কেন এরা একে অপরের সাথে কানেক্টেড, এটা বুঝতে পারছেন না। যেখানে স্পিরিট আমায় বলেছিল ওকে জানো, যদি ওকে তুমি না জানো সারা জীবনই কিন্তু তুমি এই প্রশ্নটা করবে, ওর জন্য কেন করবো, ওর দিকে কেন তাকাবো, ওকে আমি ওর কাছে কেন যাব, ওকেই তুমি বুঝতে পারবে না। তো ফার্স্টে যেখানে বলা হচ্ছে যে টুইনের থেকে ডিসকানেক্ট করে নিজের উপরে ফোকাস করুন, যদি এটা আপনি করে ফেলেন বা করেন, তাহলে বুঝবেন যে সারা জীবনই কারোর না কারোর আদেশ ফলো করতে হবে, অন্য কারোর। যে বলুন তাহলে এরপরে আমি কী করবো, আচ্ছা তারপরে আমি কী করবো, কারণ আপনি নিজে বুঝতেই পারবেন আপনার কী করার। কারণ আপনার গুরুকে তো আপনি শাটডাউন করে দিয়েছেন। আপনার গুরু, যে আপনার টুইন, যে আপনাকে শেখাবে, যে এটার উপরে কাজ করো, যে আপনাকে ট্রিগার করবে, যে আপনাকে বাধ্য করবে কাঁদতে, চিৎকার করতে, ঈশ্বরকে ডাকতে, আপনি তাকেই ব্লক করে দিয়েছেন।
যদিও বা তাকে ফিজিক্যালি ব্লক করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এনার্জেটিকলি যখন আপনার তার সাথে এরকম একটা ডিসকানেকশন হয়েছে, আপনি নিজে তো সাফার করবেনই, নিজের তো ভেতরে কষ্ট হবেই, প্লাস জার্নিতে এগোতে পারবেন না। ওকে, তো এনার্জেটিকলি টুইনের কাছ থেকে ডিসকানেক্ট করে এনার্জেটিকলি টুইনকে পাত্তা না দিয়ে অ্যান্ড এভরিথিং যে জার্নিতে এগোনোর চেষ্টা করছে, তাকে কিন্তু বুঝতে হবে যে জার্নিটার শীর্ষে কী রয়েছে, মানে অ্যাকচুয়ালি শিবা আর শক্তি কে, যেটা বোঝার জন্য আপনাদের গাইডস দরকার। বা যদি নিজে না বুঝতে পারেন, আমি বলছি না গাইড দরকার, যদি নিজে না বুঝতে পারেন, ওকে, এখানে আপনাদের গাইডেন্স দরকার। এইখানটা যদি নিজে না বুঝতে পারেন, কারোর সাথে কাজ করুন যে আপনাকে ওই এনার্জির সাথে কানেক্ট করতে বাধ্য করবে, যে ওটা কে আগে বোঝো, বা ওইটা কে বুঝতে গেলেই আপনি নিজেকে দেখতে পারবেন। এই দুটো পথ আলাদা না। আপনি যখন নিজে আমি কে জানতে যাবেন, তখনই আপনি টুইনকে দেখে ফেলবেন, আর যখন টুইনকে কেন আমার ওর প্রতি ফিলিং হয়, তখনই নিজেকে দেখে ফেলবেন। তো প্রথমে এই ফিলিংটার গভীরে যান, যে এই যে ভালোবাসাটা আছে, এই যে ফিলিংটা আছে তার প্রতি, এটাই হচ্ছে শর্টকাট। এটার যত ডেপথে আপনি যাবেন, যত ডেপথে গিয়ে এটাকে এক্সপ্লোর করবেন, যত ডেপথে গিয়ে এটা বোঝার চেষ্টা করবেন যে কেন আমাকে এতটা নাড়ালো, কেন ও আমাকে এই জায়গায় এনে দাঁড় করালো, যে আমি যা ওয়ার্ল্ডের জন্য করছিলাম, আমি সেগুলো ছাড়তে বাধ্য হয়ে গেছি, আর আমি এর দাস হয়ে গেছি। এই প্রশ্নের উত্তর যত পরিষ্কারভাবে দিতে পারবেন, তত আপনার কনসিয়াসনেস রেজ করবে, তত কাছাকাছি আপনি ইউনিয়নে চলে আসবেন। ওকে, ইউনিয়নকে এরকমভাবে আপনারা প্রথমে হয়তো এরকম ভাবতেই পারবেন, মানে হয়তো ভাববেন যে ইউনিয়ন মানে হচ্ছে ওই পার্সনটা আমার কাছে চলে আসবে, ইউনিয়ন মানে হচ্ছে আমি এই জিনিসগুলো পেয়ে যাব। আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ভাঙবে, কোলাপস করবে যখন এগোবেন। যেটা আমি বললাম, যে যেইভাবে হয়তো আপনারা ক্লাস 12-এ পিএইচডিকে দেখবেন, বা মাস্টার্সে গিয়ে পিএইচডিকে দেখবেন, আর অ্যাকচুয়ালি যখন পিএইচডি করবেন, যখন দেখবেন পুরো জিনিসটা আলাদা। তারপরে হচ্ছে পিএইচডি করার পরেও যখন বুঝবেন যে যারা এক্সেলেন্স অ্যাচিভ করে যে কোনো ফিল্ডে, সেটা কোনো পিএইচডি বা ইসের জন্য করে না, তারা করে নিজের কিউরিওসিটির জন্য। তো তখন আপনাদের দৃষ্টিভঙ্গি পুরো অন্যরকম হয়ে যাবে। আপনি বুঝবেন যে ফিজিক্সে নোবেল পাওয়ার জন্য, বা কী বলে, লিটারেচারের নোবেল পাওয়ার জন্য কাউকে ইংলিশ অনার্স বা ফিজিক্স অনার্স নিতে হবে না। তার কিউরিওসিটির প্যাশনের জন্য সে ওই জায়গায় এমনিই চলে যাবে। তখন বুঝবেন যে এই ডিগ্রিটার কোনো মানেই ছিল না। প্রথমের দিকে ডিগ্রিটাকে বিশাল কিছু মনে হবে। ওকে, তো এই পুরো যে আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের কোল্যাপস করবে, আর নিয়ে একটা নতুন আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, ওটার জন্য রেডি থাকুন। তো যখন আমি বলছি শর্টকাট টু টুইন ফ্লেম ইউনিয়ন, শর্টকাট টু টুইন ফ্লেম ইউনিয়ন হচ্ছে আপনার নিজের ফিলিংসকে এক্সপ্লোর করার ক্ষমতা, যেটাকে আপনারা যদি মনে করেন, যে অনেকেই আঘাত পেয়ে বলে, ও আমি আমার টুইনকে একদম ইগনোর করতে চাই। ইগনোর করা মানে তাকে বোঝা থেকে বাদ দেওয়া নয়। ইগনোর করা মানে আপনি ফিজিক্যালি সেই পার্সনটার সাথে কানেক্ট করে হয়তো কোনো লাভ পাবেন না, ফিজিক্যালি তাকে চেস করে কোনো লাভ পাবেন না, এনার্জেটিকলি চেস করেও কোনো লাভ পাবেন না, চেস আপনি করে কোনো লাভই পাবেন না। যখন চেস করছেন তখনই বুঝবেন যে ভয় বা ইনসিকিউরিটি আপনার মধ্যে কাজ করছে, যে ও আমি একা হয়ে যাব, ও আমাকে ভুলে যাবে, ও আমার জন্য কেয়ার করে না, আমি অ্যাকচুয়ালি পাগল, আমার 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 ওর সাথে কথা বলার দরকার আছে, কারণ আমি ওকে বোঝাতে চাই আমি কতটা ভালোবাসি। অবভিয়াসলি এরকম রেকগনিশন ভ্যালিডেশনের জন্য যখন করছেন, তখন ওটাতে কোনো সমস্যা আছে, ওটা আপনি যখন রিয়েলাইজ করবেন, চেস করা বন্ধ করবেন। কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, তাকে বোঝার যে একটা জার্নি বা পথ, তাকে বোঝাটা একটা মানে একটা বেশ জার্নির মতো। তো সেখানে প্রথম থেকে শুরু করবেন যে কে কেন আমাকে ইউনিভার্স এত ফোর্স করছে, থেকে কি হলো আমার সাথে থেকে। এবার টুইনকে জানবেন কি করে? লোকের ভিডিও দেখেছে টুইন ফ্লেম কী হয়, যে আপনার টুইনকে এর জন্য ভিডিও দেখে যদি সবাই জানতে পারতো, তাহলে তো অ্যাওয়েকেনিংও লোকের ভিডিও দেখেই হতো, টুইনের দরকারও পড়তো না। তো যেই জিনিসটা আপনাকে দেওয়া হয়েছে সেটাকে প্লিজ অ্যাবান্ডন করবেন না। আপনার টুইনের প্রতি যে আপনার ফিলিংসগুলো রয়েছে, সেগুলোকে ধরে এগোন। আর যদি সেটাকে না ধরে এগোতে পারছেন, তখন গাইডেন্স সিক করুন। সেখান থেকেই আপনাদের এই এনার্জিতে গভীরে যাওয়া হবে। তার জন্য যা গাইডেন্স বা গাইডস আপনাদের দরকার, ইউনিভার্স পাঠিয়ে দেবে, ডেফিনেটলি পাঠিয়ে দেবে। আর ওই ফিলিংটাকে কোয়েশ্চেন করুন, ওই ফিলিংটাকে নিজের মধ্যে ধারণ করুন, ওই ফিলিংটাকে প্রথমে তো ফিল করুন, গ্র্যাটিটিউড জানান, কারণ ওই ফিলিংটাই আপনাদেরকে পার করবে। যদি ওই ফিলিংটা, ওই ভালোবাসাটাকে সম্মান করতে পারেন, ওই ভালোবাসাটাকে প্রশ্ন করতে পারে যে কে তুমি আর কি তোমার ক্ষমতা, তাহলে ওই ভালোবাসাটাই আপনাদেরকে করাবে।
ওকে, জাস্ট ওই ভালোবাসাটাকে ধরে এগোতে হবে। তো এটা হচ্ছে শর্টকাট টু টুইন ফ্লেম ইউনিয়ন। এখানে যদি কেউ আপনাদেরকে বলে থাকে যে একদম ভুলে যান ওই ভালোবাসাটাকে, আর নিজের সোল পারপাস করুন, নিজের কাজ করুন অ্যান্ড এভরিথিং, আমি বলছি এটা অনেক সময় লোকে বলে থাকে, এই জিনিসগুলোকে প্রশ্ন করুন যে তাতে অ্যাকচুয়ালি কী হবে, আপনি সোল পারপাস করবেন কী করে যদি সেই পার্সনটাকেই না রিয়ালাইজ করেন। কারণ আপনার সোল পারপাস তো ইন্ট্রিনসিক্যালি রিলেটেড তার অর্ধাং বা অর্ধাঙ্গিনীর রূপ ধারণ করার ওপরে। মানে আপনি সোল পারপাসটা যে করছেন সেখানে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা থাকা দরকার যে কী করতে এসছেন যখন জিজ্ঞেস করবেন, তখন এটাও জেনে যাবেন যে কে আপনাকে কী কারণে কীভাবে সেটার জন্য হেল্প করছে, আপনার এক্স্যাক্ট রাস্তাটা কী। আর সেখানে তো আপনার টুইনকে ছাড়া, মানে টুইনের এনার্জি, কাউন্টার পার্টের এনার্জি ছাড়া আপনি এগোতেই পারবেন না। যে আমি শুধু নিজের কাজটা করবো, ওর ব্যাপারে আমি জানতে চাই না, এটা ভয় থেকে বা আর আপনাদের আন্ডারস্ট্যান্ডিংই উইক এই বিষয়ে। ওকে, সেখান থেকে এই জিনিসটা আসছে। আই হোপ আমি আপনাদেরকে এটা বোঝাতে পেরেছি যে শর্টকাট বা সিক্রেট টু টুইন ফ্লেম ইউনিয়নটা অ্যাকচুয়ালি কী। আর এই সিক্রেটটা এক শর্টকাট হিসেবেই কাজ করবে। এই শর্টকাটটাই আই থিঙ্ক সিক্রেট যেটা আপনারা যদি যত তাড়াতাড়ি রিয়ালাইজ করবেন তত ভালো। আর যখন এই ফিলিংটাকে আপনারা ধরে এগোবেন, যখন এই ফিলিংটা রিয়ালাইজেশনের ডেপথে ঢুকবেন, ওটা কিন্তু অবসেশন, টুইনকে নিজের অবসেশন বানিয়ে চেস করা নয়, যেটা এই জন্যই এটা অন্য রিলেশনশিপের থেকে আলাদা। আর এটার মধ্যে একটা রিয়ালাইজেশন রয়েছে। এই রিয়ালাইজেশনটা হচ্ছে ওই ভালোবাসাটার রিয়ালাইজেশন, যেটা আপনারা একে অপরের সাথে শেয়ার করেন। এই ভালোবাসাটার কোর বা সোর্স, যেটা আপনাদেরকে মানে মোটিভেট করবে বা মানে অ্যাকচুয়ালি ফোর্স করবে এই জার্নিতে এগিয়ে যেতে। অন্য কোনো কিছুর এত ক্ষমতা নেই আপনাদেরকে এত বেশি নাড়িয়ে দিতে, যেটা টুইনের আছে। সেটা সেই ভালোবাসার জন্য, সেই ভালোবাসাটাকে আপনাদেরকে বুঝতে হবে। তো টুইনের ভালোবাসা এক্স্যাক্টলি কীরকম হয় সে বিষয়ে অনেকের আন্ডারস্ট্যান্ডিং নেই, কারণ অনেকেই আপনারা হয়তো প্রথমের দিকে মানে জার্নির প্রথমের দিকে রয়েছেন, যেখানে সেই পার্সনটা জাস্ট একটা এমন পার্সন যে আপনাদেরকে ইগনোর করে, ট্রিগার করে, রেগে যায় বা অ্যাব্যান্ডন করে দিয়ে চলে গেছে আপনাদের কাছে। সে খুবই বাজে একটা পার্সন, যে কোনোদিনও তো আমি এরকম একটা পার্সন চাইনি, বা এই পার্সনটার সাথে আমি কোনো রকম রিলেশন রাখতে চাই না, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে আপনারা অপারেট করতে পারেন। তো সেখানে টুইনের ভালোবাসাটা কীরকম হয় এটার আন্ডারস্ট্যান্ডিং অনেকের উইক হতে পারে। আর এই ভালোবাসাটা ফিজিক্যাল রেলমের থেকেও আগে আপনাদেরকে স্পিরিচুয়াল রেলমে এটাকে রিয়ালাইজ করতে হবে, তারপরে ওটা ফিজিক্যাল রেলমে ট্রিকল ডাউন করে, যেটা এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা খুবই মানে করে তাড়াতাড়ি এরকম হয়ে যায়, এরকমভাবে হয় না। কেন হয় না, টুইনের ভালোবাসাটা কীরকম, সেটা আমি নেক্সট ভিডিওতে আমি যখন একটা ভিশন শেয়ার করব তখন আমি জিনিসটা বোঝাবো। আপনারা দেখে নিন ওই ভিডিওটা, হয়তো আপনাদের ক্ল্যারিটি আসবে। যখন ওটা আপলোড হবে তখন ওটা দেখে নেবেন যে টুইন্সদের মধ্যে বন্ড কীরকম হয়। আই হোপ ওই ভিশনটা, ওই আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদেরকে বুঝতে হেল্প করবে, যে যেরকমভাবে আমরা ফিজিক্যালি জিনিসপত্রকে দেখি, অ্যাকচুয়ালি কিন্তু টুইনের রিলেশনশিপ স্পিরিচুয়ালি আর ইমোশনালি আলাদা। আমরা ফিজিক্যালি যা এক্সপিরিয়েন্স করছি তার থেকে অনেক আলাদা। তো তার জন্য আমি ওটা শেয়ার করব। আর তারপরে সেলিব্রিটি টুইন ফ্লেমের ব্যাপারেও কথা বলার ইচ্ছা আছে আমার। তো দেখা হচ্ছে নেক্সট ডিসকাশনে। টিল দেন টেক কেয়ার। আর কমেন্টে জানাবেন যে আপনাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের নিজেদের পার্সপেক্টিভ শিফট করলো কিনা, আর কতটা ভালো লাগলো। বাই।